বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের একটা দীর্ঘ সময়ের তথ্যমন্ত্রী এবং শেখ হাসিনা এবং তার মধ্যে যেই ফোনালাপটি এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে জমা পড়েছিল, সেই ফোনালাপেও শেখ হাসিনা যাকে রণক্ষেত্রের সাথী বলে অভিহিত করেছেন সেই হাসানুল হক ইনু তার মামলার রায়ে একটা খুবই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মিলেছে, সেটা বলতেই হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হরে দরে, কেজি দরে, পাইকারি দরে ফাঁসি দিয়ে দেওয়া চলবে না, সেই ইঙ্গিতটা সম্ভবত তারেক রহমান সরকারের কাছে আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে এত শক্তভাবে পৌঁছে গেছে যে হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলাটা সাজানোই হয়েছিল, হাসানুল হক ইনু যেহেতু ঢাকাতেই ছিলেন, আগস্ট মাসেই 2024-এর ধরা পড়েছিলেন, যিনি কিনা সর্বসময় মানে শেখ হাসিনা আমলের পুরোটা সময় জুড়ে জামায়াতে ইসলামী সহ জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে ভীষণ সক্রিয় সরব ছিলেন, সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাটা সাজানোই হয়েছিল। এই মামলায় দ্রুত ট্রাইব্যুনালের একটা বিচার এনে অনেকেই বলছিলেন 2026-এর 5ই আগস্টের বার্ষিকী পালনের আগেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্যে। মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা 2024-এর আগস্টের পর আইনে পরিবর্তন এনে যখন শেখ হাসিনা সরকারের বিচার শুরু হলো, সেখানে মানে যেই আদালতে 1971-এর যুদ্ধাপরাধের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, সেই একই আদালতে তখন থেকেই এটা একটা প্রচলিত ধারণা ছিল যে শেখ হাসিনা আমলের কিছু মন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা, এদেরকে ফাঁসিতে ঝোলানো জামায়াতে ইসলামীর একটা খুবই সুস্পষ্ট লক্ষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সরকারের বিচারকে নিয়ে আসার পেছনে। এবং সেজন্যেই হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলায় তিনি একা অভিযুক্ত, কুষ্টিয়ায় 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই অভিযোগ থেকে শুরু করে শেখ হাসিনার সাথে তিনি ফোনে কথা বলেছেন, 14 দলের সভায় গিয়ে 14 দলীয় জোটের একজন নেতা হিসেবে সেখানে যোগ দিয়েছেন থেকে শুরু করে উস্কানি, প্ররোচনা, ষড়যন্ত্র, হত্যা, সকল অভিযোগই আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে। কিন্তু আদালত একরকম বিস্মিত করে দিয়ে বলেছে 8টি অভিযোগ আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে, 5টি অভিযোগই প্রমাণ হয়নি, 3টি অভিযোগ প্রমাণ হয়েছে। এবং সেই 3টি অভিযোগেও আদালত মানে শেখ হাসিনার মামলা কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোতে দফায় যেমন দেখা যাচ্ছে, মৃত্যুদণ্ড না দিয়ে ফেলে, যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে ফেলে বলেছে 10 বছর তারা কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসানুল হক ইনু, যিনি কিনা 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন বটে জোটের প্রার্থী হয়ে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছিলেন, মানে মন্ত্রী তো ছিলেনই না 2024-এ, এমপিও ছিলেন না, তিনি যে কুষ্টিয়ার এসপিকে ফোন করে রীতিমতো তালিকা প্রস্তুত করে সেখানে কুষ্টিয়ায় নানা রকম আন্দোলন, দমন, নিপীড়ন এসবের ব্যবস্থা নিতে বলেছেন, এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু প্রসিকিউশন হাজির করতে পারে নাই, কিন্তু আদালত সেজন্যও ধরেন 10 বছরের কারাদণ্ড দিয়েছে। কাজেই এসবও উচ্চ আদালতে টিকবে কিনা সেটা বলা মুশকিল বটে, কিন্তু আদালতের কাছে যে ইঙ্গিত চলে গেছে যে হরে দরে সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, কাজেই মানবতা বিরোধী অপরাধ হিসেবেও এসব প্রমাণিত হয়ে গেছে, কাজেই দিয়ে দেন ফাঁসি, এই নির্দেশনা থেকে যে আদালত বেরিয়ে এসেছে এবং সেটা নিশ্চিতভাবেই সরকারের অতি উচ্চ পর্যায়ের নির্দেশনা ক্রমেই সেটা একরকম স্পষ্ট হয়েছে হাসানুল হক ইনুর মামলার রায় দেওয়ার মাধ্যমে। হাসানুল হক ইনু মামলার রায়কে প্রহসন বলছেন। তিনি বলছেন যে এই মামলার রায় দেওয়ার মাধ্যমে আদালত প্রমাণ করলো যে এটাকে একটা মানে মঞ্চে পরিণত করা হয়েছে প্রহসনের বিচারের। তার স্ত্রী তিনি বলেছেন যে নিকৃষ্টতম অবিচার এবং ফরমায়েশি রায়, এবং হাসানুল হক
ইনুর স্ত্রী সাবেক সংসদ সদস্য আফরোজা হক রিনা তিনি বলেছেন, আমরা মনে করি এটা আইনের নিকৃষ্টতম অপব্যবহার, নিকৃষ্টতম অবিচার, রায়কে প্রত্যাখ্যান করি কারণ এটা ফরমায়েশি রায় এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে হয়েছে। এই মতবাদের বিরুদ্ধে 1971 সাল থেকে আমাদের যুদ্ধ। হাসানুল হক ইনুকে যেসব অভিযোগে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বলেছে প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে একটা হচ্ছে তিনি নাকি 14 দলীয় জোটের সভা করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পেছনে উস্কানি দিয়েছিলেন। হাসানুল হক ইনু জামায়াতে ইসলামী সহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি এবং দলের রাজনীতি করবার অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে, তাদেরকে বিচারের মুখোমুখি করবার বিষয়ে সবসময় সোচ্চার ছিলেন এবং তার মাধ্যমে আদালত তার মানে বলেছে যে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ একটা আন্তর্জাতিক অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বটে। হাসানুল হক ইনু রায় শুনে হেসেছেন আদালতে, সেটাও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে এবং এর আগেই তিনি বলে রেখেছিলেন আদালতে দাঁড়িয়েই যে আদালতে বিচারক প্রশাসন কে কি করছে সেটা নাকি তিনি জেলখানায় সংরক্ষিত লাল সবুজ খাতায় লিখে রাখছেন। সেটাও তখন একটা আলোড়ন তৈরি করেছিল। হাসানুল হক ইনু রায়ের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বা উপস্থিত জনতার উদ্দেশ্যে তীব্র ভাষায় পুলিশি বাধা উপেক্ষা করে এই রায়কে প্রহসনের রায় হিসেবে অভিহিত করে বলেছেন, জিয়ার ছেলে যেমন তাকে প্রহসনের বিচারে কারাদণ্ড দিয়েছে ঠিক তেমনি ভাবে প্রেসিডেন্ট জিয়া 1976 সালে তাকে কারাদণ্ড দিয়েছিলেন। শুনে আসি হাসানুল হক ইনুর প্রতিক্রিয়া। 76 সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমায়েশি রায় সাজা দেওয়া হয়েছিল, তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমায়েশি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। আমি মনে করি আদালত রাজনৈতিক উৎপীড়নের মঞ্চে পরিণত হলো। প্রশাসনের এই আদালতের ফরমায়েশি রায়ের আমি নিন্দা করি। হাসানুল হক ইনুর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল তাজুল ইসলামের আমলে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার আমলে জামায়াত নেতাদের বিচার চলছিল, তখন জামায়াত নেতাদের মুখ্য আইনজীবীদের একজন। কাজেই তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে যখন 2024 আগস্টের পর শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলো, তখন থেকেই আলাপটা ছিল যে এই আদালতটি মূলত সেই যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রতিশোধ মঞ্চ হিসেবে ব্যবহৃত হতেই গঠিত হয়েছে। কিন্তু সম্ভবত আন্তর্জাতিক পক্ষগুলোকে কিছুতেই এটা বোঝানো যাচ্ছে না যে কি করে একটা সরকার পতনের আন্দোলনে কোনো সরকার যদি শক্তি প্রয়োগ করে থাকে এবং অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে, সেই বিচারটা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সংগঠিত হতে পারে এবং কিভাবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, মানে কে কাকে গুলি চালিয়েছে, কোথায় কখন গুলি হয়েছে, কে কার নির্দেশে গুলি চালিয়েছে, এই পুরো বিষয়টি প্রতিষ্ঠা করা ছাড়া শুধুমাত্র রীতিমতো বয়ান পাল্টা বয়ান হাজির করে, নানা রকম বিচ্ছিন্ন ফোনালাপ, নানা রকম বিচ্ছিন্ন অভিযোগ হাজির করে মানে ফাঁসির মতো গুরুতর শাস্তি এখানে দিয়ে দেওয়া যাচ্ছে। এ কারণেই সম্ভবত এ দফায় আদালত খুব সাবধানী ভূমিকা নিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে তাদের দলীয় যে আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করেছেন, সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু এই ইনুর সাজায় একেবারেই সন্তুষ্ট হতে পারেন নাই। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে একই ধরনের দায়ে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা হতে পারে না। তিনি বলেছেন আদালত সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেনি, ইনুর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, গণ অভ্যুত্থানের অপরাধে শেখ হাসিনার যে দায়, ইনুরও একই দায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর 10
বছরের সাজা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, প্রসিকিউশন সন্তুষ্ট নয়, প্রসিকিউশন মনে করে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মানে আমার ধারণা সরকারের দিক থেকে যে নির্দেশনা বা সরকারের ওপর যে নির্দেশনা সেটা হচ্ছে এখনই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আসলে বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না, কাজে বিচার কাজটি দীর্ঘ সময় ধরে চলুক, আপিল হোক, এক একটা অভিযোগ যে প্রমাণিত হয়নি, মানে সব একটা অভিযোগও তো আসলে গিয়ে হাইকোর্টে টেকানো সম্ভব হবে না, এই পুরো প্রক্রিয়াটা চলমান থাকবে বিএনপি সরকারের আমলে। কিন্তু এ ধরনের মামলায় মানে কে কাকে গুলি করেছে সুনির্দিষ্ট নাই, কিন্তু ঢালাও যেসব হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে, কিংবা রাজনৈতিক সহকর্মীরা পরস্পর ফোনে কথা বলেছেন, কিংবা ইনুর আইনজীবীরা যে কথা বিচারালয়ে তুলেছেন যে এটা তো কোনো শুধুমাত্র একটা নিরীহ অহিংস রাজপথের আন্দোলন ছিল না, এখানে রীতিমতো কারাগার ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, এখানে রীতিমতো পুলিশের গায়ে হাত পড়েছে, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে। এবং এসব ঘটনা যারা ঘটিয়েছেন তারা স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে এসব ঘটনা না ঘটানো হলে কিছুতেই সরকার পতন ঘটানো যেত না। কিংবা ইনুর বিরুদ্ধে যে অভিযোগ যে হাসানুল হক ইনু ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, শেখ হাসিনার সাথে ফোনালাপে বলেছেন যে এসব কাজ জামাত শিবিরের কাজ, জামায়াত শিবির নিজেই তো এমনকি জামায়াতের শীর্ষস্থানীয় নেতা রীতিমতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারাই এই আন্দোলনটি সংগঠিত করেছেন। তাহলে হাসানুল হক ইনুর অপরাধটা কোথায় হয়েছে? এই আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী আছে বলে সেসব প্রশ্ন উঠেছে। কাজে এসব অভিযোগ যে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েও টিকবে না সেটা এই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও জানেন। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে শুধু হবে তাদের তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারেই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে মে মাসে শেখ হাসিনা ঘোষণা দিলেন শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং তারপর পরই তারেক রহমানের অতি ঘনিষ্ঠ তার নিজের বসানো তথ্য উপদেষ্টা ডাক্তার জাহের, যিনি সরকারের বিভিন্ন অবস্থান সম্পর্কে নিয়মিত সংবাদ সম্মেলন করে বক্তৃতা করেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন শেখ হাসিনা যদি দেশে ফেরেন তার জন্যও আমরা ইনসাফ করব এবং শেখ হাসিনার আবার নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগ পাওয়ার কথা না। কিন্তু ডাক্তার জাহেদ বললেন তার মামলার বিচার হয়ে গেছে, শেখ হাসিনার মামলার বিচার হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে আবার ডিফেন্ড করবেন এবং তারপর যদি বিচারের রায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকে মৃত্যুদণ্ড হবে আর তিনি খালাস পেলে তিনি খালাস পেয়ে যাবেন, এটাই নাকি ইনসাফ। এবং সর্বশেষ শেখ হাসিনা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ঘোষণাও দিয়ে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন এবং এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়ে কথা বলবার পর সারা পৃথিবীর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চমৎকৃত হয়ে এবং চমকিত হয়ে খবর করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কিছু একটা ঘটছে এবং খুব দ্রুত ঘটছে, সম্ভবত